একটু জানতে চাই যে আপনি তো শুরুর দিকে সংস্কারের পক্ষে ছিলেন, চেয়েছেনও, একটা প্রক্রিয়ার সঙ্গে আপনি জড়িত হয়েছিলেন। আমি একটু জানতে চাই যে কেন আপনি সেখান থেকে পরে আমি আলাদা? প্রক্রিয়ার সাথে জড়িত হই নাই, মানে আমার জড়িত হিসেবে আমার নাম এসছিল, আমাকে না করে আমাকে জিজ্ঞেস করা হয়নি। জি। তারপরে বোধহয় কারো কারো আপত্তির মুখে আমার নাম বাদ পড়ে গেছে। এখন পিছন ফিরে তাকিয়ে নিঃসন্দেহে বলতে পারবো যে জানে বেঁচে গেছি। কারণ এই না, কারণ যে সরকার যে পথে এগিয়েছে চিন্তা করে দেখেন, ওই ধরনের অর্থবহ কোনো সংস্কার তো করেনি। হ্যাঁ, অনেকের চাকরিচ্যুত অনেক ব্যক্তিকে চাকরিতে পুনর্বহাল করেছে, যারা পদোন্নতি বঞ্চিত ছিল তাদের পদোন্নতি দিয়েছেন, অনেককে বিভিন্ন জায়গায় যারা মানে আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের পুনর্বাসন করেছে। কিন্তু এর বাইরে ধরেন সংস্কারমূলক, হ্যাঁ, ব্যাংক ক্ষেত্রে কিছু সংস্কার হয়েছে, ব্যাংকিং ক্ষেত্রে সংস্কার হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, এবং ওই বিচার বিভাগের পৃথক সচিবালয় তৈরির একটা প্রচেষ্টা শুরু হয়েছে। এগুলি হাতে গোনা কয়েকটি কাজ হয়তো ভালো করেছে। জি। কিন্তু মানে এখন এই সংস্কারের সাথে জড়িত না হলে এই যে কমিশনের রিপোর্টগুলি, দুর্নীতি কমিশন হলো, বিচার বিভাগীয় কমিশন হলো, স্থানীয় সরকার কমিশন হলো, নারী কমিশন হলো, এগুলি কোনো কোনো ব্যাপারে তো কোনো বাস্তবায়নের কোনো পদক্ষেপ সরকার নিয়েছে বলে তো মনে পড়ে না। খালি ওই সংবিধান সংস্কার কমিশনে এটা তো 8 মাস ধরে ঐক্যমত কমিশন করলো, এবং এই সংবিধান সংস্কারের যেসব প্রস্তাব আসছে এগুলি যদি সংসদ পাশও করে, যেটা অসাংবিধানিক বলে বেশিরভাগই মানে চ্যালেঞ্জ হবে, এবং কোর্ট এগুলিকে অসাংবিধানিক বলবে। দর্শক সালাম আলাইকুম, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পূর্ণিয়ার ভিউয়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আছেন আজকের আমাদের আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরের বিশেষ অতিথি, সবার পরিচিত, বাংলাদেশে আইন অঙ্গনের পরিচিত মুখ, আমাদের এই প্রজন্মের লিজেন্ডার হিসেবে যাকে চিনি, ডক্টর সাদিক মালিক। স্যার, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে দর্শকদের পক্ষে শুরু করছি। আপনাকে ধন্যবাদ। স্যার, বহু বিষয়ে রিসেন্টলি মানুষ খুব আগ্রহ নিয়ে থাকে আপনার কথা শুনে। প্রথমে জানতে চাই আপনি আছেন কেমন? আপনি ভালো আছেন নিশ্চয়ই? আছি, ভালো আছি, কাজকর্ম করছি। জি, থ্যাংক ইউ। বর্তমান সরকার নিয়ে বোধহয় অল্প সময় একটা সরকার নিয়ে যত বেশি কথা বলার তত বেশি কথা হয়েছেও, কারণ এত এই সরকারের একটা ডাইমেনশন বলবো না কি বলবো আমি জানি না। আমি স্যার শুরু করতে চাই একটা ভিন্ন ইস্যু নিয়ে। ইস্যুটা হচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্ট, আমাদের নিউমোল টার্মিনাল নিয়ে আপনি জানেন যে এটা বিদেশিদের মেনটেন্যান্সের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি সেই বন্দর রক্ষা বা সম্পদ রক্ষা সেই ইস্যুতে যাচ্ছি না। হাইকোর্টের নিয়ে একটা রিট আছে, এই রিটটা থাকা অবস্থায় 1 তারিখে খুব তাড়াহুড়া করে গভর্নমেন্ট চুক্তি করতে যাচ্ছে বিদেশি একটা কোম্পানির সঙ্গে, আপনি শুনেছেন নিশ্চয়ই। তো কোর্টে একটা রিট চলাকালীন বা এটা শুনানির তারিখ আছে সামনে, সেইটা রেখে সরকার তার মেয়াদের তখন যদি থাকে বলবো 1 ফেব্রুয়ারি গভর্নমেন্টের চুক্তি হওয়ার কথা, 12 দিন ইলেকশনের বাকি থাকে, এই সময় সরকার কি এটা করতে পারে কিনা, এবং করলে এটা আইনের দৃষ্টিতে কেমন হবে, যেখানে উচ্চ আদালতে একটা রিট আছে? এটা যারা মামলা করেছে হাইকোর্টে, তো জি, মানে এই চুক্তির বিরুদ্ধে মামলা করেছে, রাইট? জি। এখন চুক্তি যদি হয়ে যায় তাহলে আমরা বলি আইনের ভাষায় মামলাটা তখন অর্থহীন হয়ে যায়। আচ্ছা, তাই না? মানে যে যে জিনিসে আপনি আপত্তি করে মামলা করলেন, সেই কাজটা যদি মানে কর্তৃপক্ষ করেই ফেলে, তখন মামলাটা তো অর্থহীন হয়ে যায়, চুক্তি তো হয়ে গেছে। আচ্ছা। তো এখন হয়তো আমি জানি না মানে এটা আইনজীবী কে বা কারা জড়িত, মানে আমি ওনাদের জায়গায় হলে কোর্টের কাছে এটা কোর্টের নজরে আনতাম যে আমি যে চুক্তির ব্যাপারে মামলা করছি, সরকার তো এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিচ্ছে, তখন যে আপনি বলি অন্তর্বর্তীকালীন আদেশ, যে মামলা শেষ না হওয়া পর্যন্ত যাতে সরকারি চুক্তি করতে না পারে সেই রকমের একটা নিষেধাজ্ঞা জারি করার জন্য আবেদন করার সুযোগ থাকে। হ্যাঁ, আবেদন করে, হ্যাঁ, ওইটাই চাওয়া, মানে ওইটা এখন ওনারা জানি না, আমি তো মামলার পুরো দিকটা জানি না, এবং যারা করেছেন তারা এটা কেন করছে না নিশ্চয়ই তাদের আইনি ভিত্তি আছে, বাট আমি হলে ওইটা করতাম আগে। আমি যদি এই বন্দর চুক্তির ব্যাপারে আপত্তি করে মামলা করতাম, কোর্ট রুল দিল, তারপর যে শুনতাম যে কর্তৃপক্ষ এই চুক্তি করতে যাচ্ছে, তাহলে তাদের জায়গায় থাকলে আমি গিয়ে কোর্টের নজরে আনতাম যে যেই ব্যাপারে আপনি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন, ওরা তো এই কাজ করে ফেলছে, করে ফেলতে উদ্যত হয়েছে,
তখন এটার উপরে আপাতত একটা মানে নিষেধাজ্ঞা দেন, যাতে মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই চুক্তি করতে না পারে। তার মানে গভর্নমেন্টের দিক থেকে এখন পর্যন্ত তারা কোনো বেআইনি কাজ করবে না যদি চুক্তি করে ফেলে। হ্যাঁ, নিষেধাজ্ঞা না থাকলে ওটা বেআইনি কাজ হবে না। তবে এটা সাধারণত নিষেধাজ্ঞা না থাকলেও একটা ব্যাপারে মামলা চললে, কোর্টে মামলা দায়ের করা হয়েছে, জি, সাধারণ একটা প্রথা হলো তখন ওই ব্যাপারে আর পদক্ষেপ না নেয়া। নৈতিক দিক থেকে যদি আমি বলি সেটা কিরকম হচ্ছে, যে গভর্নমেন্ট কেন তার মেয়াদের, যদি বলি যে 10-12 দিন বা 1 মাসই আছে, ক্ষমতা হস্তান্তর করতে আরো কয়েকদিন সময় লাগলে পরে, নৈতিক দিক থেকে যদি প্রশ্ন তোলার থাকে যে তাহলে কেন তো তাড়াহুড়া করে হচ্ছে এটা? না, এটা নিশ্চয়ই সরকারের পক্ষে যুক্তি আছে। তারা তো বলবে যে বন্দর সচল হবে, ভালো হবে ইত্যাদি যুক্তি, মানে অর্থের অপচয় কম হবে ইত্যাদি যুক্তি তো নিশ্চয়ই সরকারের আছে। তবে এইগুলির ব্যাপারে হয়তো এত বড় বড় বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিতে না যাওয়াই বাঞ্ছনীয় ছিল। আইনি দিক থেকে কি সে এটা করতে পারে, এরকম মন্তব্য এই ধরনের ডিসিশন? হ্যাঁ, সরকার যখন না মানে আগে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যখন ছিল সংবিধানে, তখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংবিধানেই বলা ছিল যে দৈনন্দিন রুটিন কাজের বাইরে আর নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সাহায্য করার ব্যাপারে আর তারা আর কিছু করবে না। জি, মানে রুটিন কাজ আর নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যে অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, অতএব তাদের ওই আইনি সীমাবদ্ধতা তো নাই। কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল যে তারা এখন অন্তত এই নির্বাচনের মৌসুমে তত্ত্বাবধায়ক সরকারের মতোই কাজ করবে, অর্থাৎ মানে রুটিন কাজে চলে যাবে আর কোনো ব্যাপারে বড় বড় কোনো পদক্ষেপ নিবে না। নেওয়ার তো তারা 18 মাস সময় পেয়েছে, তখন এই ব্যাপারটা নেয় নাই। এখনই গত সামনে 18 দিনের মতো বাকি আছে ওই ধরনের, এখন এরকম বড় ব্যাপারে না যাওয়াটাই সঙ্গত। আর যেটা সরকারের পক্ষে পরবর্তী সরকারের জন্য যেটা অসুবিধা হবে, পরবর্তী সরকার ধরে নিলাম তর্কের খাতিরে যে সে মনে করে যে এই চুক্তিতে দেশের স্বার্থ ভালোভাবে রক্ষা হয় নাই, জি, কিন্তু তখন পরবর্তী সরকারের পক্ষে এসে এই চুক্তি বাতিল করতে পারবে না। বাতিল করলে এটা অনেক মানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে। তখন কোনো দেশে কোনো ব্যাপারে আমাদের এখানে এসে চুক্তি করে, আমরা যারা বলি বৈদেশিক বিনিয়োগ, ওইটা করতে চাইবে না, কারণ তারা বলবে আজকে বিনিয়োগ করলাম, যে কোনো বড় বিনিয়োগ তো মানে আজকে বিনিয়োগ করলে সামনের বছরের ফলাফল পাওয়া যায় না, যে দীর্ঘস্থায়ী ব্যাপার হয়। বৈদেশিক বিনিয়োগ 20-25 বছর, তো তখন তারা বলবে যে তোমাদের সরকার বদল হলে যদি এই বৈদেশিক বিনিয়োগ বা বৈদেশিক চুক্তি বাতিল হয়ে যায় তাহলে আমরা আর আসবো না। এটাও আবার এই জন্য পরবর্তী সরকার এটাকে যদি অযৌক্তিকও মনে করে, তার পক্ষে চুক্তি বাতিল করাটা অনেক জটিলতা তৈরি করবে। স্যার এই পর্যায়ে এসে আমি জানতে চাই যে এই গভর্নমেন্ট ইলেকশন সামনে রেখে, ইলেকশনের সময় তো সাধারণত ইলেকশন কমিশন সকল ডিসিশন নেয়, কিন্তু তারা এখনো প্রজ্ঞাপন জারি করছে, অর্ডিন্যান্স করছে, এবং অন্যান্য সব ক্ষেত্রে বদলি টদলি দেখছি গভর্নমেন্টই ইন্টারফেয়ার করছে। মেইনলি নির্বাচন কমিশনকে কোথায় যেন স্তীমিত মনে হচ্ছে। এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ, এইটা ধরেন কতগুলি সবকিছু তো ধরেন একেবারে আইনে দাড়ি কমা দিয়ে বলে দেওয়া যায় না। এমনি যা আমাদের আইন আছে, বিদ্যমান আইন, তার সবগুলি একসাথে জড়ো করলে এখন 30,000 পৃষ্ঠার বেশি আইন আছে। তো আইনের বাইরেও কিছু প্রথা আছে। মানে আমি ধরেন কথা যে কাউকে বিয়ে করলাম, আইন অনুযায়ী বিয়ে করলাম, তা আইনে কখনো কোথাও বলা নাই যে তাকে, আমার স্ত্রীকে আমাকে ভালোবাসতে হবে, বাট আমরা ধরে নেই যে প্রথা যে একজন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে। তো ওইভাবে এই সরকারগুলি যা করছে, আইনে ওই ধরনের হয়তো স্পষ্টত বাধা নিষেধ নাই, কিন্তু এগুলি করা মোটেও কাম্য না, বাঞ্ছনীয় না। এই যেটা মানে আইনে বলা আছে যে নির্বাচনের সময় যেই সরকারই হোক, তত্ত্বাবধায়ক হোক, মানে অন্তর্বর্তীকালীন সরকার বা আগের হাসিনা আমলের সরকার, তাদের নির্বাচন সময় সংবিধানে বলা আছে নির্বাচন কমিশনকে সহায়তা করা সরকারের কর্তব্য। এখন সহায়তা না করে তারা যদি নির্বাচন কমিশনের উপরে মানে ডান্ডা ঘুরায়, এটা তো আইন করে এটা বাধা দেওয়া দুষ্কর। তখন তাকে লম্বা ফিরিস্তি করতে হবে যে সরকার কি করতে পারবে কি করতে পারবে না। কিন্তু নর্মাল যেটা আইনের ব্যাখ্যা হলো যে সরকারের এমন কোনো কাজ করা উচিত না যেটা নির্বাচনের ব্যাহত করে, যে কর্মকর্তাদের বদলি, বিনিয়োগ,
মানে বদলি বা পদোন্নতি, তারপরে কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্বে দেওয়া বা নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার করা, এগুলি সবকিছু এককভাবে নির্বাচন কমিশনের করার কথা। এখন নির্বাচন কমিশন না করে আপনি যেটা বলছেন সরকারও যদি এসব করা শুরু করে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সমস্যা হয়েছে কি, মানে ধরেন যারা এখন, মানে যেটা আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, যারা সরকারে আছেন জি 2-4 জন বয়স্ক আমলা ছাড়া, মানে এরা কেউই, হ্যাঁ হয়তো অধ্যাপক ছিলেন, এনজিও কাজ করেছেন, মানবাধিকার কর্মী ছিলেন, গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন, কিন্তু এইগুলি থেকে রাষ্ট্র হলো, সরকার হলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা প্রতিষ্ঠান। মানে আপনি মিষ্টির দোকান চালিয়েছেন, মিষ্টি বানিয়েছেন, তারপরে যদি মনে করেন যে আমি সোনারগাঁ হোটেল চালাতে পারবো, এটাও মানে সঠিক হবে না। এখন আমাদের যেটা উপদেষ্টা বলে, আমি মানে অন্তত তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যেই কাজের ব্যাপারে তাদের অভিজ্ঞতা ছিল না, হঠাৎ ওই কাজে মানে একজন 20 জন কর্মচারী এনজিও চালানো আর 20,000 কর্মীর মন্ত্রণালয় চালানো, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। জি এই জন্যই এসব বোধহয় হজবরল হয়ে যাচ্ছে। স্যার, এই পর্যায়ে আমি দুইটা জিনিস জানতে পারবো। একটা ইস্যুতেই দুইটা প্রশ্ন আমার। একটা হলো, এই সরকার গণভোটের আয়োজন করছে, গণভোট নিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনার মতামত দিয়েছেন, কিন্তু এই রিসেন্টলি 2-1 দিনে এসে মনে হচ্ছে যে গভর্নমেন্ট বোঝাতে যাচ্ছে যে এই গণভোটে হ্যাঁ যদি না জিতে তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে, আর হ্যাঁ যদি জিতে বাংলাদেশ মনে হয় সিঙ্গাপুর, আমেরিকা বা সুইজারল্যান্ড হয়ে যাবে, এরকম একটা আমাদের মনে হচ্ছে তারা যেভাবে হ্যাঁ নিয়ে ড্রাইভ দিচ্ছে। মানে এটা কেন? কি সরকারের টেনশন, নাকি সরকার সত্যিকার মন থেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চায়, যে কেন তারা হাঁকে জেতাতেই হবে এই পর্যায়ে গেছে, এটা জানতে চাই। আর এই যে সিচুয়েশনগুলো তৈরি হলো, এতে করে কি ভবিষ্যতের জন্য আরো কোনো জটিলতা আইনি এবং এটা হলো কি, এখন ধরেন মানে হয় কি, আমাকে যদি এখন আণবিক শক্তি কমিশনের দায়িত্ব দিয়ে দেন, আমি পদার্থবিদ্যার কিছুই জানি না, জি। তো তখন আমার এই দায়িত্ব নেওয়া উচিত হবে না। তো এখন এই যে গণভোটের যে প্রস্তাবগুলির কথা বলা হচ্ছে, হ্যাঁ, এগুলি সবগুলি মানে সাদা মাথা চোখে দেখা যাচ্ছে যেগুলি বর্তমান সংবিধান পরিপন্থী। তো গণভোটের ভোটটা হওয়ার আগে সরকারের উচিত ছিল বর্তমান সংবিধানকে বাতিল করে দেওয়া। আপনি সংবিধান রাখবেন আর তার পরিপন্থী সব প্রস্তাব যোগ করবেন, এটা তো হয় না। হয় মানে নতুনগুলি যদি আনতে হয় তাহলে পুরনো সংবিধান বাতিল করতে হবে, ওইটা তো তারা বাতিল করার সময় চলে গেছে। কারণ পুরনো সংবিধান বহাল রেখে, সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে বাংলাদেশ হলো একক কেন্দ্রীয় প্রজাতন্ত্র, মানে ইউনিটারি রিপাবলিক। জি ইউনিটারি রিপাবলিক মানে দুনিয়াতে হ্যাঁ 2-1টা ব্যতিক্রম আছে, বাট যেটা ফেডারেল স্টেট না, মানে ইন্ডিয়ার মতো অনেক প্রদেশ নিয়ে গঠিত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অঙ্গরাজ্য আছে, জি কিন্তু অঙ্গরাজ্য নাই, কিন্তু 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা দুনিয়াতে অত্যন্ত বিরল। তো আমরা বলছি আমরা এক কেন্দ্রীয় দেশ, কিন্তু আমার এখন দুইটা কক্ষ হবে সংসদে। আর এই দ্বিতীয় কক্ষর কাজ কি হবে না হবে, এটা ধরেন আমি বেলজিয়ামের একটা উদাহরণ জানি। ওরা 1970 সালে নীতিগতভাবে ঠিক করেছিল যে ওরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে দ্বিকক্ষীয় পার্লামেন্টে যাবে। তো 1970 থেকে 1990 পর্যন্ত 20 বছর ধরে তারা আলাপ আলোচনা করেছে যে 2 কক্ষের সম্পর্ক কি হবে। এক কক্ষ একটাতে হা বললো, অপর এক কক্ষ না বললো, তখন সলিউশন কি? এইটা খুব জটিল ব্যাপার। মানে ভারতীয় সংবিধান, যেহেতু যে প্রদেশগুলি আছে, ভারতীয় সংবিধান আমাদের সংবিধান থেকে বোধহয় কলেবরে 6 গুণ বড়, এবং কেন্দ্র আর এই প্রদেশের অঙ্গরাজ্যের সম্পর্ক কি হবে এটা বোধহয় 30-40 পৃষ্ঠা ভারতীয় সংবিধানে আছে। এগুলি অনেক আইনগতভাবে অনেক জটিল ব্যাপার। তো এইগুলি সুরাহা না করে, কোনো আলোচনা না করে, আবার দ্বিতীয় কক্ষতে বলছে, তো একবার বলছে আনুপাতিক হারে হবে, আবার বলছে বিশেষজ্ঞ নেওয়া হবে। এগুলি তো সবই আনুপাতিক হার আমাদের 1920-এর দশক থেকে আমরা স্থানীয় সরকারে ভোট দিয়ে আসছি, জি মানে এবং ওই যে ফার্স্ট পাস দ্য পোস্ট, তাই তো, যে বেশি ভোট পাবে সে জিতবে। জি এখানে আনুপাতিক হারের জিনিস কি, এবং আনুপাতিক হারের অনেক তরিকা আছে।
মানে এর অনেক ফর্মুলা আছে। জি এইগুলো কোনো কিছু আলোচনা না করে সরকার হা না কেন ভোট দিচ্ছে, এটা আমি বলবো যে এসব ব্যাপারে তাদের ধারণা স্বচ্ছ না। এই স্বচ্ছ মানে অস্বচ্ছ ধারণা থেকে এই কথাগুলি আসছে। তাহলে তো এগ্রেসিভ কেন হচ্ছে যে হাঁকে পাশ করাইতে হবে, হা না হলে দেশের সর্বনাশ, ফেসিবাদ চলে আসবে, এতটা এগ্রেসিভ এখন ফ্যাসিবাদ যদি সংবিধানে ভালো কথা বলে ঠেকানো যেত, স্বৈর শাসন একনায়কত্ব, তাহলে তো দুনিয়ার কোনো দেশেই এই একনায়কত্ব বা স্বৈরাচারী বা ফ্যাসিবাদ হতো না। তো কালকেই উগান্ডাতে রাষ্ট্রপতি নির্বাচন হলো। জি মুসেভেনি উগান্ডার রাষ্ট্রপতি, কালকের নির্বাচনে উনি 7ম বারের মতো রাষ্ট্রপতি হলেন। জি আর উগান্ডার সেনাবাহিনীর প্রধান হলো তার ছেলে। হ্যাঁ, মানে সরকার হয়েছে কি ধরেন যে 8 মাস ধরে ঐক্যমত কমিশন করলো, তাই তো? জি অন্য কিছু বাদ দিয়ে সবচেয়ে বেশি সরকারের মনোযোগ ছিল ঐক্যমত কমিশনে। হ্যাঁ 8 মাস ধরে ইয়ে করলো, তো সরকারের হয়তো একটা হতে পারে যে এইখানে তারা সবচেয়ে বেশি সময় এবং মানে চেষ্টা ব্যয় করেছে, অতএব এর একটা মানে ইতিবাচক ফলাফল তারা চাইবে, বিকজ এটা হতো তারা তাদের দৃষ্টিতে তাদের এটা সবচেয়ে বড় অবদান। কিন্তু এটা তো যেভাবে বলা হচ্ছে যে সামনের সংসদ আসলে 180 দিনের মধ্যে, বোধহয় 180 দিনের মধ্যে সংসদ আলাপ আলোচনা করবে এবং সিদ্ধান্তে আসবে, এবং কোনো সিদ্ধান্তে না আসলে ধরে নেওয়া অটোমেটিকলি পাস। হ্যাঁ, অটোমেটিকলি পাস। এটা হয় না, এটা মানে আইনে আপনি তাহলে তো সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে গেল। আর এটা যদি পাস ধরেই নেওয়া হয় তাহলে 180 দিন আলোচনা করার কি কি দরকার নেই। তো এগুলি খুবই এলোমেলো জিনিস হয়ে যাচ্ছে। আপনি একটা সংবিধান দেখে অন্য যে তার সংশোধন করবেন, এটা বিদ্যমান সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। জি আমাদের অতীতে 5ম সংশোধনী, 7ম সংশোধনী, 8ম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, অনেক সংবিধান সংশোধনী বাতিল হয়ে গেছে এই বলে যে এটা মূল সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না। তা এখন এই সংবিধানের যেসব পরিবর্তনের কথা বলা হচ্ছে সেগুলি বেশিরভাগই কিন্তু পরে চ্যালেঞ্জ হবে এবং টিকবে না। তো আর আমি যেটা আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, জি যে একটা তারা সবচেয়ে ভ্রান্ত ধারণা থেকে তৈরি করেছে যে সংবিধানে ভালো কথা লেখা থাকলে দেশে গণতন্ত্র থাকবে, স্বৈরাচার থাকবে না, একনায়কতন্ত্র থাকবে না। এটা যদি হতো তাহলে তো দুনিয়ার কোনো দেশেই এই স্বৈরাচার থাকতো না, সব দেশেই গণতন্ত্রের ছয়লাভ হয়েছে। তো একটা উদাহরণ আমি আগেও দিয়েছি জি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া যখন আলাদা দেশ হয়ে গেল 1993 সালে, এই পশ্চিমা সংবিধান বিশেষজ্ঞরা এসে অনেকদিন মিটিং করে রাশিয়ার জন্য 1993 সালে একটা খুব ভালো সংবিধান লিখে দিয়েছেন। ফলাফল কি? ফলাফল তো হলো পুতিন। পুতিন হ্যাঁ, আমি যেটা বলছিলাম উগান্ডার কথা বা জি বিভিন্ন মানে অনেক দেশ আছে যেসব দেশে এক ব্যক্তি অন্তত 20 বছর ধরে শাসন করছে, এরকম দেশ বোধহয় 30-40টা আছে। আচ্ছা ওইসব দেশের সংবিধানে কি লেখা আছে যে আমাদের দেশে স্বৈরাচার শাসক হবে, আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একনায়ক হবে? এটা তো কোনো সংবিধানে লেখা নেই। না এটা ভ্রান্ত ধারণা ছিল যে সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকলে দেশ ভালো হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণা সরকারের প্রথম দিন থেকে এটা মাথায় ঢুকেছে এবং এইটাই তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এবং গণভোটে ওই ভ্রান্ত ধারণারই তাদের প্রতিফলন হচ্ছে। স্যার, আমি সবশেষ একটা ইস্যুতে আপনার মতামত জানতে চাই। এই সরকার একটা জুলাই আগস্ট 2024 এর জন্য একটা ইন্ডেমনিটি তারা দিয়েছে এবং একটা দায় মুক্তি। এই দায় মুক্তির সাংবিধানিক এবং আমাদের আইনি ভিত্তি কি এবং এটা ভবিষ্যৎ কি? না, ভবিষ্যৎ হলো অধ্যাদেশ। অধ্যাদেশ হলো ক্ষণস্থায়ী আইন। জি অধ্যাদেশ সম্পর্কে সংবিধানে যেটা বলা আছে যে অধ্যাদেশ যখন হবে তখন সংসদ অধিবেশনে থাকবে না, তাই তো? জি সংসদ ফিরে আসলে, এটা নতুন সংসদই হোক বা আগের সংসদ ফিরে আসলে সংসদ অধিবেশনের প্রথম দিন সব অধ্যাদেশগুলি সংসদে উপস্থাপিত হবে। জি সংসদে উপস্থাপিত হলে সংসদের 2টা ক্ষমতা আছে। একটা হলো উপস্থাপনের সাথে সাথে বা 2 দিন বা 5 দিন পরে অধ্যাদেশ বাতিল করে দেওয়া, আর যদি বাতিল না করে তাহলে 30 দিনের মাথায় সব অধ্যাদেশ কার্যকারিতা হারাবে। এখানে অধ্যাদেশকে সংসদ আইন হিসেবে
চালিয়ে যেতে পারবে না। এই বিষয়ে যদি অতএব এই দায়মুক্তি অধ্যাদেশটা বাতিল হয়ে যাবে। তো এখন এটা পরবর্তী সরকারের উপর নির্ভর করবে যে সংসদে এটা আইন হিসাবে উপস্থাপন করে এটা আইন হিসেবে পাশ করবে কি করবে না। সেটা পরবর্তী সংসদের উপরে নির্ভর করবে। তো দায়মুক্তির ব্যাপারে সংবিধানে যেটা বলা আছে জি, যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানে ওই 26শে মার্চ থেকে বিজয় দিবস পর্যন্ত ওই সময় যারা মুক্তিবাহিনী যেসব কাজ করেছে তাদের কৃতকর্মের জন্য সংসদ ওই দায়মুক্তি আইন পাশ করতে পারে। জি, এবং এই অনুযায়ী 1973 সালে ওই মুক্তিযুদ্ধের সময়কালীন কৃত কার্যক্রমের জন্য দায়মুক্তি আইন পাশ হয়েছিল এবং সংবিধানে খালি মুক্তিযুদ্ধের দায়মুক্তি আইনের কথা বলা আছে। জি, এছাড়া অন্যান্য দায়মুক্তি আইন সাংবিধানিকভাবে অসাংবিধানিক। মানে দায়মুক্তি আইন কি, আপনি একটা অপরাধ করেছেন, মানে আমার বিরুদ্ধে অপরাধ করেছেন, আমি কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না, তাহলে এটা তো সবচেয়ে আমার একটা বিচারের কথা হচ্ছে আমার বিরুদ্ধে যদি অন্যায় করা হয় আমি বিচার চাইতে পারবো না। জি, এই কথা বলা তো সবচেয়ে মানে সংবিধান বিরোধী, সবচেয়ে সংবিধান বিরোধী। তো দায়মুক্তি আইন হলো যেটা বিচার চাইতে পারবেন না বলে দেওয়া, এই ঘটনার সময় যারা জড়িত ছিল তাদের বিচার চাইতে পারবেন না, এটা তো হয় না। মানে দায়মুক্তি আইন আমাদের 4টা হয়েছে, তার মধ্যে 2টা তো আমি চ্যালেঞ্জ করে বাতিল করিয়েছি। জি, বিকজ এই দায়মুক্তি আইন মানে আপনি কোর্টে যেতে বিচার চাইতে পারবেন না, এটা কোর্টে গিয়ে বলছে আমাদের বলে আমি কোর্টের সামনে আসতে পারবো না। হ্যাঁ, এখন আমি যেটা অন্যায় মনে করছি কোর্ট পরে আমার সাথে একমত নাও হতে পারে, কোর্ট বলতে পারে না আপনার প্রতি যে কাজ করা হয়েছে এটা অন্যায় হয়নি বা বেআইনি কিছু হয়নি, যে করেছে সে আইনসঙ্গত হবে, কিন্তু কোর্টের এই ক্ষমতাটা কেড়ে নিলে তো আর কিছু থাকে না। রাইট স্যার। আমি সব শেষ, শুধু আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আপনারা ইতিহাসের সাক্ষী, অনেক কিছু দেখেছেন মুক্তিযুদ্ধের পর থেকে এই সরকার, এবং স্বৈরাচার শাসন দেখেছেন, কিছুটা গণতান্ত্রিক প্র্যাকটিসও দেখেছেন। এই 17 মাসে ডক্টর ইউনূস নোবেলজয়ী একজন মানুষ, ওনার যে শাসন পরিচালনা, দেশ পরিচালনা, সেটাকে কেমন দেখেছেন? আমি একটু মূল্যায়ন চাই আপনার কাছ থেকে। ধরেন এটা তো অনেক কাজ করেছে, ওইভাবে মূল্যায়ন করা এক কথা আসলে এগুলি যায় না। হ্যাঁ, তবে যেটা হতো একটা মূল্যায়ন হলো যে আমাদের এই স্বৈর শাসনের পরে, একনায়কত্বের পরে, নিষ্পেষণের পরে হয়তো আমরা এত নিষ্পেষিত নির্যাতিত হয়েছিলাম, ওই জন্য হয়তো আমাদের প্রত্যাশাটা বেশি ছিল। আর বিশেষ করে যখন প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, উনি তো আমাদের দেশের সবচেয়ে এক বাক্যে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। ওই জন্য 2টা মিলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি হয়ে গেছিল, আমরা অনেক কিছু আশা করেছিলাম। এখন পিছনে ফিরে তাকিয়ে মনে হয় যে আমাদের ওই প্রত্যাশাটা ছিল অতিরঞ্জিত, এবং ওই প্রত্যাশার মাপকাঠিতে তাকে সার্থক তো সফল আমি বলতে পারবো না। চেষ্টা করেছেন, হয়তো আরো বেশি চেষ্টা করলে ভালো হতো, কিছু মানে নির্দিষ্ট কোনো সংস্কার দেখাতে পারলে ভালো হতো। তবে এই জন্য আমি বললাম না, তাকেও দোষ দিচ্ছে না, উনি যেই মাপের মানুষ আর যে ঘটনার প্রেক্ষিতে উনি দেশ পরিচালনার ভার নিয়েছেন, ওখানে আমাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, এবং ওই প্রত্যাশার মানে নিরিখে হয়তো তার কাজগুলি অত সফল বলা খুব মুশকিল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে, এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।